বন্ধুর আকাশ ছুঁই ছুঁই পর্বতমালার নিম্নভাগে জোছনা রাতের রূপলি ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনোকালেই। সেথায় এখনও ঘোর আমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন, শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্তঘরটা রয়েছে, সেখান থেকেই জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকেছে নরম সবুজ কচি ঘাসের উপর। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলোছা আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িৎ বেগে এদিক ওদিক পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ, শরীর ঘামে ভিজে চুপচুপা, শার্টের উপর পরা সফেদ রঙা অ্যাপ্রনটা এথায় সেথায় শুকিয়ে যাওয়া টের ছোপ ছোপ দাগ। কুঁচকে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগেই কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে। এদিক ওদিক পায়চারি করতে করতেই দাঁত দিয়ে নখ কাটতে কাটতে একমনে কি যেন বিড়বিড় করছে একনাগাড়ে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেবে কষছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্তঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে লিও। এক ছুটে বেরিয়ে আসাতে তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে, সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুধায়, কি হয়েছে, এখনও কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফট করে হাতে লিওর কলার মোচে ধরল নিখিল, অতঃপর চোয়াল শক্ত করে দাঁত খিচিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়জনে হবে না, সবকিছুর একটা পরিমাণ রয়েছে, পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো রা পড়বে। তখন ধনকুব হওয়ার বদলে জেলে পচে রতে হবে আমাদের। নিখিলের কথায় লিও শুষ্ক ঢোক গিলে ভয়াত্ম কণ্ঠে শুধাল, এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি, যে করেই কাজ সম্পন্ন করতে হবে। লিও মুখ কাচুমাচু করে বলল, কিন্তু এই সময় নতুন করে টিনেজ হরমোন কোথায় পাব? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসা থেমে যায়, ও আঙুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উড়তে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখিয়ে লিওকে শুধাল, ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল, মেইবি কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গটপটিয়ে জায়গা ত্যাগ করে বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছনে থেকে লিও হাত ছেড়ে ডেকে উঠে বলল, আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছনে না তাকিয়েই ক্রূর হেসে বলল, সব কিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা, কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়, আর থামার নামই নেই। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহা কেন কে জানে? স্টুডেন্টের বাড়তি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে রগচ্চা বদ মেজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুডের 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর রাত বিরাতে কল দিয়ে ঢঙের আলাপ, অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ, হা ছাড়া উত্তর দেওয়া ওর ধাঁচে নেই, তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের উপর ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস উড়াচ্ছে। কৃতিক ভাবল ওরুকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূরে ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা, তাই ভেতরে না গিয়ে বাইরে থেকেই ওরুকে ডেকে উঠল কৃতিক। ওরু বাইরে আয়, জাস্ট লুক সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হেয়ার, কাম ফাস্ট ওরু। ভেতর থেকে ওরুর কোনরূপ সারা শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করল। চারিদিকে ফানুসের ছড়াছড়ি, একের পর এক উড়ন্ত ফানুসের টিমটিম আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্প ফায়ারের পাশেই চাঁদের পাহাড় গান বেজে চলেছে সেই তখন থেকে, পুরোই অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে এলিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে এলিসাকে উদ্দেশ্য করে বলল, এলি, ফানুস উড়াবি আয়। এলিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় এলিসার হাতের হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করল। এলিসার ধূসর চোখ দুটোতেও জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান।
স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে একরাশ খুশির ঝিলিক। অর্ণব সেই খুশিকে আরও খানিকটা বাড়িয়ে দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলল, আই লাভ ইউ এলি। শুধু আজ বা কাল নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথার প্রতিউত্তরে এলিসাও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে একথা বাইসাইরের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল, আমার অরু কই? সায়ের বেচারা বসে পপকর্ন চিবুতে চিবুতে অর্ণব এলিসার সিনেমাটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্ন ওর গলাতেই আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফ্যাসফ্যাসিয়ে বলল, ছাড় ভাই, আমি সত্যিই জানি না অরু কই। তোরা দুজন তো হুট করেই একসাথে উধাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নি আমরা। সায়েরের কথায় কৃতিক নিজেকে সম্বরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে এলিসা আর অর্ণব এগিয়ে এসে শুধাল, কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল, ডোন্ট নো, অরু কোথাও নেই। এলিসা উদ্বিগ্ন সুরে বলল, কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চিন্তিত গলায় বলল, হ্যাঁ তখন তো ছিল। আমি নিজেই ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম আর তারপর। কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করেই চট করে সায়েরকে বলল, সায়ের, তুই না এলিসা অর্ণবের সারপ্রাইজ মোমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়ের হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কোথায় কোথায় সেট করেছিলি সবগুলো বের কর কুইক। এবার শুধু সায়ের নয়, ওর সাথে সাথে অর্ণব পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশলী মস্তিষ্কটাও হ্যাং করছে বারংবার। রাতের আধারে এমন অচেনা অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করেই কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে? কিছুক্ষণ আগেই তো সবকিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। অরু বারবার বলেছিল, আমি শুধু আপনাকেই চাই, নিজ স্বামীরূপে আপনি ছাড়া অন্য কারো মুখ আমি কল্পনাও করতে পারি না। সেসব কথা ভাবলে এখনও কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনারা। অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে গেয়গিরি গনি স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকল না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলে শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে অরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তের পাগলামিগুলো দেখে এলিসা, অর্ণব, সায়ের তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে একই সুরে বলে ওঠে, তোরা একটু আগে এসব করছিলি? সায়ের বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সি হি ইজ সো ডেসপারেট, মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়েরের কথায় এলিসা অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজা মাস্তিকে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল, জাস্ট শাট আপ, টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে, আর তোরা এখানে মজা নিচ্ছিস। তাছাড়া অরু আমার বিয়ে করা বউ, যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করব, তোদের বাপের কি? ওদের তর্কবিতর্কের মাঝেই ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল, গাইস লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে ওই একই সিনটুকু বারবার টেনে টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে অরুর সাথে হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে, অতঃপর অরু তার পেছনে পেছনে অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়ের সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো নিখিল, অরুর ক্রাশ। অরুর বাচ্চা। আকস্মাৎ কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখা স্টুলটাকে সজোরে তথ্যি রে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই রে, ওর গালফা টিয়ে দেব আমি, তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা মস্তিষ্কে ভাব যে কে, এটা কি আদৌ পসিবল? অরু তো তোর সাথে এসেছিল, একটু আগে তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলি,
তাহলে হঠাৎ করে অরু কেন নিখিলের সাথে চলে যাবে? তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া অরু অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটুকু সেটাও ভালো করেই বোঝে, তাও তোকে না জানিয়ে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগেই পাশ থেকে এলিসা গুরুগম্ভীর গলায় বলল, নিখিল এখানে কি করছে? অর্ণব এলিসার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, রাইট, এই না হলে আমার সোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিসা দাঁত কিরমিরিয়ে উঠে বলল, চুপ করবি তুই, সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। সায়ের শুধালো, কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল, কিছুদিন আগে আমি অরুকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম। যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়ের দাঁত কটমটিয়ে বলল, সেটা আগে বলবি না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছু ঠিক নেই, চোখ দুটো ঝাপসা লাগছে অগত্যাই, আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তিরতিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই তবুও মুছছে। এলিসা, অর্ণব, সায়ের সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে, তার উপর অরু মিসিং কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারবার ঘাড় ফুটানো আর নাকের ডগা মোছা দেখে এলিসা এগিয়ে শান্ত গলায় শুধাল, কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রু কুঁচকে বলল, লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়েরই আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়ের ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল, কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের, অবিশ্বাসের সুরে কৃতিককে শুধাল, এটা কি আসলেই অরুর লোকেশন? কৃতিক ভ্রু কুঁচকে বলল, কেন কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত, বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু বৈধ রিসার্চ চালাত, ওরা টিনেজ ছেলেমেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইটস আ হিউজ ডে অন যার। পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই এলিসা চট করে বলল, অরুও তো টিনেজ, সি ইজ অনলি 18+। এলিসার কথাটা পুরোই স্ফোরণের মতো গিয়ে লে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচিকত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছে। দুহাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটে বলল, নিখিল ইজ আ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, ওহ নো, দিস মা ফাবা, ওকে আমি নয়তয় বর দেব আজ। কৃতিকের চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা তিনজন একই সুরে শুধাল, কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বুলাতে বুলাতে অন্ধকারের মাঝেই পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগল আরও 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন নের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিসা আর সায়ের। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারের দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির লৌহ গেট। তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব এলিসার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, জান ফ্ল্যাশ ধর, আমি এটার ব্যবস্থা করছি। সায়ের পেছনে থেকে ভীত স্বরে বলে ওঠে, আমার কেমন যেন করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গোষ্ঠী উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজ শালা? বয়স 30 পার হয়ে গেল এখনও ভিতুর ডিমি রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলকর এর পিকপিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছনে পেছনে ওরা তিনজনও ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে চোখমুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছুতে কিছু হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুরে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়, বাল্বের আলোয় চারিদিক ফোকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর মিকেলের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এত কিছুতে নজর নেই, ও একটা একটা করে পর্দা, শেলফ, মেশিন সবকিছু তোচনচ করে অরুকে খুঁজছে।
খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল এবার। মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উগরে আসবে। কৃতিক কোনো কিছুকে তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পায় কিছু কাচের তৈরি কফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি, তার মধ্যেই ভাসছে অল্পবয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি আনকি লাগছে। আচ্ছা, এদের মধ্যে অরু নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই কৃতিক হকচকিয়ে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করল। কিন্তু না, একটাতেও অরু নেই। স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনে আওয়াজে কৃতিক সচকিত হল, ভাবতে থাকল কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকেই আসছে বোধ হয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আর মা ত্রাতিরিক্ত বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করল ওর, আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরোদস্তুর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একটানে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুইয়ে রাখা হয়েছে ওরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কি সব যন্ত্রপাতি। কানের পাশে একটু খানিকা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃৎস্পন্দনের এমন ইধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংশাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে, সেই সাথে বাকশক্তি ও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকল, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ ধা অবস্থাতেই নখুনিয়ে কেঁদে উঠল ওরু। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে অরু বারবার ফুপিয়ে উঠে আকুতির সুরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, সরি হার্টবিট। রিয়েলি সরি, খুব ভুল হয়ে গিয়েছে। ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে আকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিলের। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের টার্ক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়ার্ত ঢোক গিলছে শুধু। মনেমনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারও পদচারণা টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতেই নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ধোটা দ্বিগুণ হারে মাথা চাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে উঠে চোখের সাদা অংশ টিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ডের মতো ধারা চোয়ালটায় গাম্ভীর্য টেনে কৃতিকতে এসে ওর কলার চেপে ধরে চোখমুখ খিচে উইথাউটোয়া নিং একের পর ঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে শ্রাব্য তো আছেই। কৃতিকের এই ভয় অঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না, তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বিভৎ আর কৃষ্ট। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যেই জন্ত কবর দেব আমি, আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সবসময়ের মতোই বাচনভঙ্গিমা এখনও মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক প্রতা স্পষ্ট। কৃতিকের করা প্রত্যেকটা ঘাত একেবারে চোখে মুখে এসে মলে পড়ছে নিখিলের। ও দম নেওয়ার ফুরসতটুকুও পাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল নিখিল। কোনো মতে হাতরে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচবোর্ডটায় প্রেস করে অন্যদের মতো ওরুকেও ফেলে দিল মিকেল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। আকস্মাৎ এহেন কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে অরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলাকা টামু রোগীর মতোই ছটফট করছে অরু।
পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরই নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঞ্চ বসাতে লাগল কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন, আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলব। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাতে তলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিস নেই কৃতিকের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে অরুর নিভু নিভু চোখ দুটোর পানে। একনাগাড়ে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক, তবুও 1 সেকেন্ডের জন্যও থামেনি কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরে টল ধরে চৌচির হয়েছে, ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনায় আবিষ্ট বেপরোয়া ভয় অঙ্কর রূপ দেখে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনেটুনে নিয়েই সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগেই। তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টমবয় খ্যাত গার্ল এলিসা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান কৃতিকের মতো বেপরোয়া জিদি রগজটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের ধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। একনাগারে সিপিআর দিতে দিতে একপর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরুর শ্বাসপ্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়েই নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনও নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে, দেখে মনে হচ্ছে শরীরে একরত্তীয় শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরণচরণ দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়েই বারবার হাতের পেছনে দিয়ে ডাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণব আর সায়েরকে কেমন ঝাপসা লাগছে দেখতে, বারবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবুও অরুকে কোলে নিয়েই সামনে পা বাড়াল কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখল সায়ের আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে জেকে। সায়েরের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখল ওর নাক থেকে নকি দিয়ে তো গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে তোটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর অ্যাংশাইটি, কিচ্ছু হবে না চল। কথাটা বলে দুকদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনও অরুর নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়লেও অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যিই সামনের সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে, অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলোও। কৃতিকের নোজ ব্লিডিংয়ের ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত সাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায়ই এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ অরুর একটুখানি এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যে 10 নেমে এলো মুহূর্তেই। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুকুনি হাঁটুর বয়সী সৎবোনের জন্য? এ কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়ের। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধ হয় সেন্সলেস হয়ে পড়ব। তুই অরুকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়ের, তুই ভুলে অরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এ জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়ের একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করব না তোর অরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে। পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে।